আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো ১০ বারের বেশি এসেছে এরকম ১০০টি অঙ্কের সমাধানের আজকে চতুর্থ পর্যায়ে আমরা ৩৬ থেকে ৫০ পর্যন্ত এই ১৫টি অঙ্ক সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসে স্টাডি কেয়ার। ৩৬ নম্বর অঙ্ক, কোনো পরীক্ষায় শিক্ষার্থী ৮০% গণিতে, ৭০% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তো এখানে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ৮০%-এর ভিতরে, গণিতে ৮০%-এর ভিতরে উভয় বিষয়ের শিক্ষার্থীও আছে এবং বাংলায় ৭০% শিক্ষার্থীর ভিতরে উভয় বিষয়ে পাশের শিক্ষার্থীও রয়েছে। তো আমরা যদি এটা এভাবে লিখি যে হচ্ছে এখানে ৮০% যেহেতু গণিতে, আমরা লিখব শুধু গণিতে পাশ করে। তো গণিতে টোটাল পাস হচ্ছে ৮০%। তো ৮০% থেকে যদি আমরা উভয় বিষয়ে পাস ৬০% বাদ দেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে শুধু গণিতে পাস। তাহলে ৮০ থেকে ৬০ বাদ দিলে 20%। এই 20% শিক্ষার্থী শুধু গণিতে পাস করছে, তার ভিতরে উভয় বিষয়ে পাস শিক্ষার্থী নেই। ঠিক একইভাবে শুধু বাংলায় পাস করবে হচ্ছে, শুধু বাংলায় পাস, বাংলায় ছিল ৭০, ৭০ থেকে আমরা উভয় বিষয়ে পাসটা বাদ দেব, তাহলে হবে হলো 10%। গণিত এবং বাংলা উভয় বিষয়ে পাস করছে হচ্ছে হলো 60%, তাহলে এখানে হবে হলো 60%। তো আমরা এখানে বলতে পারি শুধু গণিত, শুধু বাংলা এবং উভয় এই বিষয়গুলোতে টোটাল পাস হবে হচ্ছে 20, 10-এ 30 এবং 60 হলো 90%। তার মানে 90% শিক্ষার্থী হয় শুধু গণিতে পাস করছে, অথবা বাংলায় শুধু, অথবা উভয় বিষয়। তার টোটাল পাস হচ্ছে আমাদের 90% শিক্ষার্থী। তাহলে বলছে ফেল কত। আমরা জানি মোট শিক্ষার্থী হলো 100, তাহলে 100 থেকে 90% পাস করে থাকে তাহলে অবশ্যই 10% শিক্ষার্থী ফেল করবে। তাহলে 100 মাইনাস 90, এই 10% শিক্ষার্থী হলো ফেল। তাহলে অ্যান্সার হবে 10%, ক নম্বর 10%। তো এই অঙ্কটি আমরা ভেনচিত্রের সাহায্যে আরও দ্রুত করতে পারি। আমরা যদি চিন্তা করি এইটুকু হচ্ছে গণিত এবং এইটুকু হচ্ছে বাংলা। তো গণিতে টোটাল হচ্ছে 80% শিক্ষার্থী, উভয় বিষয়ে 60 আছে, তাহলে এই যে এইটুকু মাঝখানে এইটুকু হচ্ছে গণিত এবং বাংলা উভয় বিষয়, তাহলে উভয় বিষয় যদি 60 ধরি এবং গণিতে আছে হচ্ছে 80, তাহলে এইটুকু হবে গণিত, তাহলে গণিত হচ্ছে ম্যাথ ধরলাম আমরা, তাহলে শুধু গণিত হবে হচ্ছে 20%, এই দুটো মিলে 80 হবে। এটা যদি আমরা বাংলা চিন্তা করি বি, এবং যেহেতু উভয় বিষয়ে 60 আছে 60%, তাহলে শুধু বাংলায় হবে হচ্ছে 70 থেকে 60 গেলে 10%। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু গণিত, শুধু বাংলা এবং উভয় বিষয় টোটাল ফেল হচ্ছে হলো 90%। এবং টোটাল শিক্ষার্থী এটা যদি আমরা চিন্তা করি, টোটাল শিক্ষার্থী হলো 100, তাহলে 100 থেকে 90 বাদ গেলে 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে শতকরা ফেল হবে 10%। বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4,500 টাকার 3 বছরের সুদ কত। এটা সরল সুদের অঙ্ক। এখানে বলা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, তাহলে এটা হলো সুদের হার। আমরা জানি সুদের হারকে আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আর সমান 10। সরল সুদে 4,500 টাকার, তাহলে 4,500 টাকা এটা হচ্ছে আসল, আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো পির মান। 3 বছরের সুদ কত, তাহলে 3 বছর, এটা হচ্ছে এন এর মান, এন হচ্ছে 3 বছর, এন সমান 3 বছর। সুদ কত, সুদটা বের করতে হবে আমাদের, সুদের মানটা বের করব আমরা। আমরা জানি সরল সুদের সূত্র হচ্ছে আই সমান পি এন আর ডিভাইডেড 100। এখন আমরা এখানে সুদ বের করতে বলছে, আইটা হলো সুদ, এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। পির মান হচ্ছে 4,500 গুণন এন এর মান হচ্ছে 3 বছর এবং আর এর মান হচ্ছে 10 টাকা, সুদের হার হচ্ছে 10, 100 দিয়ে ভাগ করে দেব। এই শূন্য কেটে যাবে এবং এই শূন্য কেটে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 3 × 45 হবে 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 3 × 4 = 12 এবং 13, এখানে একটা শূন্য আছে, তাহলে 1350 টাকা হবে হচ্ছে সুদের পরিমাণ। অ্যান্সার হবে ঘ নম্বর 1350। 9.5% হার সুদে 600 টাকার 2 বছরের সুদ কত। এটাও সরল সুদের অঙ্ক। দেখুন এটা হলো 9.5% হার, তার মানে এটা হলো আর এর মান, সুদের হার 600 টাকা, এটা হলো পির মান, 2 বছর এটা হলো এন এর মান, সময়, সুদ কত, সুদ মানে আয়, আয় সমান কত এটা বের করব। তো সরল সুদের সূত্র আমরা জানি আই সমান পি এন আর ডিভাইডেড 100, মানগুলো বসিয়ে দেব। পির মান হচ্ছে এখানে 600 টাকা আসল, গুণন এন এর মান হচ্ছে হলো 2 বছর এবং আর এর মান হচ্ছে সুদের হার 9.5, ভাগ হচ্ছে এখানে 100। এখন আমরা যেটা করব এই 2 শূন্য কেটে দেব। এখানে দশমিকটা যদি আমরা তুলে দেই, নিচে আমরা 1 লিখবো, দশমিকের পরে একটা অঙ্ক শূন্য লিখবো একটা। এই 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে পাবো আমরা 5। 5 দিয়ে 95কে যদি ভাগ করি তাহলে 5 19 হবে 95,
19 এবং 6 যদি গুণ করি 6 নং 54 4 হাতে থাকে হলো 5 11, তাহলে 114 টাকা। তাহলে 2 বছরের সুদ হবে 114 টাকা। ক নম্বর সঠিক অ্যান্সার। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে? তাহলে এখানে 425 টাকার, এটা হলো পির মান আসল, 4 বছর এটা হলো এনের মান, সুদ হবে 85 টাকা, সুদের হচ্ছে আয়ের মান, সুদের হার শতকরা কত? তাহলে সুদের হার বের করতে বলছে, সুদের হারকে আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা আর এর মানটা বের করব। তো আমরা সরল সুদের সূত্র আমরা জানি আই সমান পি এন আর ডিভাইডেড 100। এখন আমাদের বের করতে হবে আর এর মান, তাহলে আরটা আমরা বাম পাশে নেব। এটা যদি আমরা আর গুণ করি তাহলে হবে পি এন আর সমান হবে 100 গুণন আই। আরটা রেখে আমরা পি এবং এন ডান পাশে পার করে দেব। আর থাকবে এখানে 100 গুণন আই ডিভাইডেড হচ্ছে পি এন। এখানে মানগুলো বসিয়ে দেব। তাহলে 100 গুণন আয়ের মান দেওয়া আছে 85 লিখব। এখানে পির মান দেওয়া আছে হলো 425 গুণন এন এর মান হচ্ছে 4 বছর, 4 লিখব। এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি 100কে 25 দিয়ে ভাগ করি, 4 25 100, 425কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 4 4 16, 17 25 হলো 425। তো এখন যদি আমরা এই 4 এবং এই 4 কেটে দেই এবং 17 দিয়ে 85কে যদি ভাগ করি তাহলে 5 17 হচ্ছে 85, সুদের হার হবে 5%। তাহলে এখানে সুদের হার পাবো আমরা ক নম্বর 5%, সঠিক অ্যান্সার। বার্ষিক 8% মুনাফায় 5000 টাকার মুনাফা 1000 টাকা হবে কত বছরে? তো এখানে বার্ষিক 8% মুনাফা, তাহলে এটা হচ্ছে আমাদের সুদের হার 5000 টাকা, এটা হলো পির মান আসল, এটা মুনাফা হবে হলো 1000 টাকা, এটা হলো আয়ের মান। টাকা হবে কত বছরে? তাহলে কত বছরে এই টাকাটা হবে? তাহলে আমাদের এন এর মানটা, সময়টা বের করতে হবে। এন এর মানটা কি বের করতে হবে? সরল সুদের সূত্র আমরা লিখব আই সমান পি এন আর ডিভাইডেড 100। যেহেতু আমাদের এন এর মান বের করতে হবে তাহলে আমরা সূত্রটা আর গুণ করে নিব। তাহলে পি এন আর ইন্টু হবে হচ্ছে 100 গুণন আই, এখানে এনটা রাখবো আমরা, 100 গুণন আই ডিভাইডেড হচ্ছে পি এন। মানগুলো বসিয়ে দিব। 100, এখানে আয়ের মান হচ্ছে 1000 লিখবো। এখানে পির মান হচ্ছে 5000, তো আর এর মান হবে হলো এখানে 8%, তাহলে এখানে 8 লিখবো আমরা। এখন আমরা কাটাকাটি করবি, 3 শূন্য এই 3 শূন্য কেটে যাবে। এখানে 5 দিয়ে যদি ভাগ করি আমরা 5 20 100 হবে। এখানে আছে 8, এখানে হলো 20, তাহলে আমরা 8 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে পাবো 8 দুগুণে 16, দুইবার যাবে, তাহলে হবে 16, থাকবে এখানে 4, এই 4 উপরে নেব, নিচে থাকবে 8, কাটাকাটি করলে 2, অর্থাৎ 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ, খ নম্বর। একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো, শার্টটির ক্রয় মূল্য কত? তো কথা হলো 480 টাকায় সে বিক্রি করার পরে সে তার 20% লাভ হয়েছে, তাহলে শার্টটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা আমরা যেটা করব, যদি আমরা ধরি যদি ক্রয় মূল্য 100, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তো এটা যদি চিন্তা করি, এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য। আমরা যদি এভাবে লিখি 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হলো 100 ভাগ 120, এবং যদি 480 টাকা হয়, 480 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণন 480 ভাগ হলো 120। এই শূন্য কেটে যাবে, 4 12 48, 4 এবং 100 গুণ করলে পাবো আমরা 400 টাকা, ক নম্বর 400 টাকা। অথবা আমরা এভাবেও করতে পারি যে যেহেতু 20% লাভ করে 480 টাকা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি হলো 120% সমান হচ্ছে হলো 480, 100% কত? তাহলে 480 ভাগ হলো 120 গুণন হচ্ছে 100, এটাও ক্যালকুলেশন করলে আমরা 400 টাকাই পাবো, ক নম্বর 400 টাকা। 42 নম্বর প্রশ্ন, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? বলা হচ্ছে ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়, তাহলে আমরা যদি ধরি যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হবে হচ্ছে 100 থেকে 10 বাদ যাবে, তার মানে 90 টাকা। 5% লাভ হলে বিক্রয় মূল্য কত হলো? তাহলে 5% লাভে যদি বিক্রয় মূল্য হয়, লাভে বিক্রয় মূল্য হতে হচ্ছে 100 যোগ 5 মানে 105 টাকা। তাহলে এই দুটো বিক্রয়ের পার্থক্য কত? এই দুটো বিক্রয়ের পার্থক্য হচ্ছে 105 বিয়োগ হচ্ছে 90, 15 টাকা। তাহলে বিক্রয় পার্থক্য যদি 15 টাকা হয় তাহলে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, 1 হলে কত, 45 হলে কত? তাহলে আমরা লিখব বিক্রয় পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা হলে কত, 100 ভাগ 15, এবং 45 টাকা যেহেতু পার্থক্য তাহলে এখানে 45 গুণ হয়ে যাবে, 3 15 45, তাহলে মানে 300 টাকা।
তাহলে এখানে ক্রয় মূল্য হবে হলো খ নম্বর 300 টাকা। তো এই অঙ্কটি আমরা শর্টকাটে এভাবেও করতে পারি, এখানে 10% ক্ষতি, এখানে 5% লাভ। তাহলে আমরা যদি এরকম করি 10 যোগ 5 অর্থাৎ 15% যদি ধরি আমরা, 15% বিক্রয় পার্থক্য হলে তার ক্রয় মূল্য হলো 100 টাকা। পার্থক্য 1 টাকা হলে হচ্ছে 100 ভাগ 15, এবং পার্থক্য যদি 45 টাকা হয় তাহলে 45 মানে 100 গুণন 45 ভাগ হচ্ছে 15। 15 দিয়ে 45কে ভাগ করলে 3 15 45, তার মানে 300 টাকা। এভাবে অঙ্কটি আমরা সমাধান করতে পারবো। তাহলে অ্যান্সার হবে খ নম্বর 300 টাকা। 43 নম্বর প্রশ্ন, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 100 টাকায় আমরা 10টি ডিম কিনবো আর বিক্রি করবো হলো 100 টাকায় 8টি। তো বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করি যে 10টি ডিমের ক্রয় মূল্য মানে 10টি ডিম কিনবো আমি 100 টাকায়, তাহলে একটি ডিমের দাম হবে কত? 100 ভাগ 10, 10 10 100, তার মানে 10 টাকা। একটা ডিমের দাম হবে হচ্ছে 10 টাকা। তো আবার যদি আমরা বিক্রয় মূল্য চিন্তা করি, 8টির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 8টির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? একটি যদি আমরা বের করে নিই 100 ভাগ 8, কাটাকাটি করলে হবে হচ্ছে 8 একে 8, থাকবে হচ্ছে 2 20, 8 দুগুণে 16, থাকবে 4 মানে 40, 5 8 40, মানে 12.5 টাকা হবে হলো একটির বিক্রয় মূল্য। তাহলে একটির ক্রয় মূল্য 10 টাকা, একটির বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা। তাহলে কত টাকা লাভ হলো? একটিতে লাভ হলো হচ্ছে 10 থেকে 12.5 মানে 2.5 টাকা হচ্ছে একটাতে লাভ। তাহলে শতকরা কত লাভ হবে? একটাতে লাভ হয়েছে হচ্ছে এত, তাহলে 10 টাকায় লাভ হয়েছে এটা, তাহলে আমরা 10 টাকায় হচ্ছে হলো 2.5 টাকা, 100 টাকায় কত? 100 দিয়ে গুণ করে দেবো। এখানে দশমিক যদি তুলে দেয় নিচে হবে 1 0 10, উপরে 2 শূন্য নিচে 2 শূন্য কেটে যাবে, তাহলে থাকবে 25, তাহলে লাভ হবে 25%। গ নম্বর 25%। তো এই অঙ্কটি আমরা শর্টকাটও করতে পারি, সেটা হচ্ছে ক্রয়ের পরিমাণ, যেহেতু ক্রয় করা হয়েছে 10টি এবং বিক্রয়ের পরিমাণ, এই দুটো বিয়োগ করে দেবো আমরা, অর্থাৎ ক্রয় পরিমাণ মাইনাস হচ্ছে বিক্রয় পরিমাণ। আমরা এভাবে লিখবো, ক্রয় পরিমাণ হলো 10 মাইনাস বিক্রয় পরিমাণ হচ্ছে 8, ডিভাইডেড হবে হচ্ছে বিক্রয় পরিমাণ 8 গুণন 100, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। 10 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 2, নিচে 8 গুণন হচ্ছে 100, এখানে 2 দিয়ে 8কে ভাগ করলে পাবো আমরা 4, 4 দিয়ে 100 ভাগ করলে 25, তার মানে 25% লাভ। গ নম্বর সঠিক অ্যান্সার। টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটিও আমরা বিস্তারিত এবং শর্টকাট উভয়ভাবেই করব। বলা হচ্ছে টাকায় 3টি, তার মানে আমরা বলতে পারি যে 3টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য হবে 3 ভাগের 1 ভাগ টাকা। আবার বিক্রয় মূল্যের ক্ষেত্রে হচ্ছে 2টির বিক্রয় মূল্য হবে 2টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য হাফ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/3 এবং হাফ এই দুটোর মধ্যে এটাই বড়, তার মানে বিক্রয় মূল্য বড়। বিক্রয় মূল্য বড় হলে সেখানে লাভ হয়, তাহলে লাভটা কত হলো? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বাদ দেবো, তাহলে লাভ পাবো আমরা। তাহলে লাভ সমান হবে বিক্রয় মূল্য হলো হাফ আর ক্রয় মূল্য হচ্ছে 1/3। লসাগু করবো, 3 দুগুণে 6, লসাগু হবে 3 মাইনাস 2 হবে, তার মানে এখানে হবে 6 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে লাভ। তো এই টাকাটা আমরা লাভ করছি হচ্ছে এই টাকায়, আমরা জানি লাভ লস যাই হোক ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এবার আমরা লিখবো 6 ভাগের 1 ভাগ, এই টাকা লাভ হয় হচ্ছে 1/3 টাকায়, 1 টাকায় লাভ হবে হচ্ছে 3টা উপরে চলে যাবে, শতকরা লাভ মানে 100 টাকা, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে আমরা 6কে ভাগ করবো 2 হবে, 2 দিয়ে 100 ভাগ করলে 50, তার মানে 50% লাভ হবে। ক নম্বর 50% লাভ। তো এটাও যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমরা হচ্ছে ক্রয় করা হয়েছে 3, ক্রয়ের পরিমাণ লিখবো 3, মাইনাস হচ্ছে বিক্রয় হচ্ছে 2 2 লিখবো, এবং ভাগ দেব হচ্ছে বিক্রয় পরিমাণ 2 গুণন 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে 3 থেকে 2 বাদ গেলে 1 ভাগ 2 গুণন হচ্ছে 100, 2 দিয়ে 100কে ভাগ করলে 50, তার মানে 50% হবে সঠিক অ্যান্সার। ক নম্বর 50%। একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত হবে? তো ক্রয় করা হয়েছে 300 টাকায়, বিক্রয় করা হয়েছে 360 টাকায়। আমরা যদি চিন্তা করি তাহলে 300 টাকায় কিনে 360 টাকায় বিক্রয় মানে হলো 60 টাকা লাভ। তো 60 টাকা যদি লাভ হয়, কত টাকায় 60 টাকা লাভ হয়েছে? আমরা জানি লাভ লস যাই হোক ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 300, তাহলে 300 টাকায় আমার 60 টাকা লাভ হয়েছে। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে হলে তাহলে 300 টাকা ক্রয় মূল্যের লাভ হয়েছে 60 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্যে কত হবে? তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। এই 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি 2 হবে, এখানে 0, 20% লাভ হবে, শতকরা লাভ হবে 20%। গ নম্বর 20%। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো,
দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হবে? একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো। আমরা জানি 500 টাকায় যদি একটা জিনিস কেনা হয় তার 10% লাভে কত হবে? 100 টাকার 10% মানে হচ্ছে 10 টাকা, তাহলে 500 টাকার 10% মানে হলো 50 টাকা। তাহলে আমরা বলতে পারি তাহলে জিনিসটির ক্রয় মূল্য ছিল 500 টাকা, 10% লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে 550 টাকা। এখন বলা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, 500 টাকা না হয়ে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো তাহলে হচ্ছে তার লাভ হতো কত? আমরা জানি ক্রয় মূল্যটা এখানে 500 ছিল, তাহলে 500 না হয়ে যদি 10% কম হতো, তাহলে 500-র 10% যদি আমরা বের করি, 500-এর 10% হচ্ছে 10/100 লিখবো আমরা এখানে, এই শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তাহলে 50 টাকা হচ্ছে 500-র 10%। তো এই টাকা যদি কম হতো, তাহলে 500 টাকা না হয়ে যদি 50 টাকা কম হতো, তাহলে 500 টাকা থেকে 50 টাকা যদি আমরা বাদ দেই তাহলে হবে হচ্ছে 450 টাকা। যদি ক্রয় মূল্য 10% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো 450 টাকা। এখন বলা হচ্ছে তাহলে লাভ কত হবে? তো যেহেতু 10% লাভে ছিল 550 এবং ক্রয় মূল্য 10% কম হলে হতো 450, তাহলে লাভ কত হবে? 550 থেকে 450 বাদ দিলে 100, তাহলে 100 টাকা হবে হলো লাভ। তাহলে অ্যান্সার হবে ক নম্বর 100 টাকা। 1 মিটার সমান কত ইঞ্চি? আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার এবং 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। তাহলে অ্যান্সার হবে গ নম্বর 39.37 ইঞ্চি প্রায়। 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? তো এটা হলো 1 বর্গ ইঞ্চি মানে হলো এরকম, মানে চতুর্দিকে হচ্ছে 1 ইঞ্চি করে, তাহলে চতুর্দিকে যদি 1 ইঞ্চি হয়, এখানেও 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি, এটাকে বলা হবে 1 বর্গ ইঞ্চি। এটা কত বর্গ সেন্টিমিটারের সমান এটা বের করব। আমরা জানি 1 ইঞ্চি সমান হচ্ছে হলো 2.54 সেন্টিমিটার, তার মানে এই বর্গটার সবগুলো বাহুর দৈর্ঘ্যই হবে 2.54 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এই দুটো গুণ করে দিব, 2.54 গুণন 2.54, এই দুটো যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 6.4516। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 6.45, গ নম্বর 6.45। 49 নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? তো আমরা জানি 1 ইঞ্চি সমান হচ্ছে 2.5416 সেন্টিমিটার, তাহলে এটা হবে ক নম্বর সঠিক অ্যান্সার। 2.54 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি। 1 কুইন্টাল সমান কত কেজি? আমরা জানি 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, তাহলে 100 কেজিকে বলা হয় 1 কুইন্টাল, তাহলে 1 কুইন্টাল সমান হবে ঘ নম্বর 100 কেজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।